হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবে। তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। এনেস্থেশিয়া দেওয়ার আগে ঐত্রী আমাকে ইশারায় কাছে ডাকল। তারপর দাঁতে দাঁত চেপে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে যেই লাইন বলল, তাতে আমার মনে হলো আমার হাত পা অবশ হয়ে গেছে। শির দ্বারা বেয়ে ঠান্ডা রক্ত বয়ে গেল। ঐত্রী প্রচণ্ড ব্যথা নিয়েও বরফের মতো শীতল গলায় বলল, আমি তো মরেই যাচ্ছি। তোমার মেয়েকে বাঁচাবে কি করে? আমার মনে হলো এই বাক্য আমার সারা জীবনে শোনা সবচেয়ে আনপ্রেডিক্টেবল বাক্য। ওর বলার ধরন অদ্ভুত, প্রত্যেকটা শব্দে প্রচণ্ড আত্মবিশ্বাস। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। ঐত্রী ট্রমাটাইজড, প্যানিকড অথবা মানসিক কারগ্রস্ত। এই বাক্য সে সজ্ঞানে বলতে পারে না, কিছুতেই না। পরিবার থেকে বিচ্ছিন্ন জীবনে আমার একমাত্র পাওয়া ঐত্রী। আমার গত 4 বছর ভালো খারাপ ইচ্ছা অনিচ্ছা শুধু তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। যেই মেয়েটা আমার কাছে নিয়তির মতো, সত্যি তার অনুপস্থিতি আমার কাছে মৃত্যুর সমান। ঈশ্বর নিঃসঙ্গ। প্রিয় মানুষের মৃত্যুর কষ্ট যদি তার জানা থাকত, এই জগতে কোনো মৃত্যু থাকত না। ঐত্রী মারা গেল অপারেশন টেবিলেই। থেকে গেল মেঘদূত। এরপরের 6 মাস দিন রাতের হিসাব আমার কাছে ছিল না। এরপরের 6 মাস আমি ঘরের জানালা খুলিনি। আমার অর্ধেক ছাদ জুড়ে ঐত্রীর করা আলপনা অর্ধেকই রয়ে গেল। ওই সময়টায় মেঘদূতকে সুবোধ বাবু নিজের বাড়িতে নিয়ে রেখেছেন। সেই দীর্ঘ 6 মাস এই বাচ্চা মেয়েটার মুখ আমি একবারের জন্যও দেখতে পারিনি। 5 বছর পর আমি ভোর 6টায় এসে শিলং এয়ারপোর্টে নামলাম। আমার সাথে 5 বছর বয়সী মেঘদূত। ওর পরনে মালবেরি সিল্কের লাল হলুদ জামা, মাথায় রূপালী মুকুট। জয়ন্তিয়ার এই ট্র্যাডিশনাল পোশাকটা মেঘালয়ে আসার উদ্দেশ্যেই বানানো। মেঘদূতকে এই জামায় সুন্দর লাগছে। ঐত্রীর মতো ছোট্ট মেঘদূতের চোখের নিচেও কালি জমেছে। মসৃণ ত্বক শুষ্ক হয়ে গেছে। আমরা শিলং থেকে সোজা চলে গেলাম সামান্দা গ্রামে। ঘণ্টা 2-এর রাস্তা। 10 বছর আগে ট্যুরে এসে টানা 16 দিন সামান্দা গ্রামের যে ঘরটার আশেপাশে ঘুরেছি ঐত্রীকে এক নজর দেখার আশায়, সেই ঘর চিনতে আমার বেগ পেতে হল না। মাটি থেকে 2 ফিট উঁচু সোনের চালা দেওয়া বেড়ার ছোট একটা ঘর। জীর্ণশীর্ণ কাঠের দরজা, খোলা হয় না বহুকাল। এত বছর মানুষের অনুপস্থিতিতেও এই ঘর মাথা উঁচু করে টিকে আছে কি করে, এ আমার কাছে এক বিস্ময়। মেঘদূতের উৎসাহে কিছুতেই ভাটা পড়ছে না। সে মেঘালয়ে এসে প্রচণ্ড খুশি। এই প্রাণোচ্ছ্বলতার বয়সেও এই মেয়ের হাসি আমাকে অবাক করল। কারণ মনে হল বহুদিন পর আমি তাকে হাসতে দেখলাম। ঘরে একটা পুরনো চৌকি আর পাশে একটা জরাজীর্ণ ধুলো পড়া মাদুর ছাড়া কিছু নেই। আমি আর মেঘদূত পরিচ্ছন্ন অভিযানে নেমে গেলাম। দেখা গেল মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যেই আমরা ঘরটাকে অন্তত ঘুমানোর উপযোগী করে ফেললাম। এই বয়সী বাচ্চাদের কাছ থেকে বড়দের অনেক ব্যাপার নিয়ে লুকোচুরি খেলতে হয়। এবেলা আমি নির্ঝঞ্ঝাট। মেঘদূত আর 10টা সমবয়সী বাচ্চা থেকে অনেক এগিয়ে আছে। হয়তো মা না থাকলে মেয়েরা এমনি হয়, নিজেই নিজের মায়ের অভাব পূরণ করে নেয়। মেঘদূত জানে শিলং এর অভিজাত হোটেলগুলো রেখে আমি কেন এই সামান্দার ছোট্ট ঘরটাতে উঠলাম। টানা 5 দিন পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে আশেপাশের পুরনো লোকজনকে খুঁজে বের করে করে আমরা শুধু একটা কথাই জানতে চাইলাম, 10 বছর আগে এই ঘরটাতে যেই মেয়েটা থাকত সে কে? তার বাবা মা কে? কোথা থেকে এসেছিল সে? এই গ্রামের 350 মানুষের মধ্যে অন্তত একজন তো জানবে। কেউ জানে না ঐত্রী কোত্থেকে এসেছে। তারা জানে একদিন হঠাৎ করেই ছোট একটা মেয়ে ছোট্ট ওই ঘরটাতে গুছিয়ে জীবনযাপন শুরু করেছিল। বাবা ছাড়া, মা ছাড়া, আত্মীয় পরিজন ছাড়া, এমনকি নিজের পরিচয়টুকু ছাড়া। আর সেই পরিচয়টুকুই আমি গত 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই 5 দিনে আমি একটা ভয়ঙ্কর ব্যাপার আবিষ্কার করলাম। মেঘদূত সারারাত ঘুমায়। মাঝরাতে আর মায়ের মতো লাল টকটকে চোখ নিয়ে জেগে উঠে না। মেঘালয়ের সামান্দা গ্রামের ছোট্ট এই ঘরটাতে আমার মেঘের মতো একটা মেয়ে ঘুমায়, আর আমি রাত জেগে তার ঘুমন্ত মুখ দেখি, গালে হাত রাখি। ওর শরীরও ওর মায়ের মতো শীতল, ঠিক মেঘের মতো হালকা শীতল। ছুঁয়ে দিলে মনে হয় এক্ষুনি হাত ভিজে যাবে। কি শান্তি! সেই দিনগুলোর কথা ভাবলেও গায়ে কাটা দেয়। মেঘদূতের বয়স 2। এক রাতে আমি প্রথমবারের মতো দেখলাম সে লাল চোখ নিয়ে বসে আছে। কাঁদছে না, ছটফট করছে না, এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। সুবোধ বাবু আশ্বাস দিলেন ঠিক হয়ে যাবে।
সারাদিন ব্যস্ত রাখলে রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু না, ঠিক হয়ে যাবে আশা নিয়ে আমি আরও 3 বছর পার করে দিলাম। অবশেষে সুবোধবাবু অনুরোধের স্বরে বললেন, মেয়েকে একবার মেঘালয় নিয়ে যাবেন? কে জানে, হয়তো কিছু সমাধান পেয়েও যেতে পারেন। প্রকৃতির রহস্যের কতটুকুই বা আমরা জানি। মেঘদূতের সমস্ত অস্থিরতা, অস্বাভাবিকতা এখানে এসে দূর হয়ে গেছে। এটা আমাকে যতটা না কৌতূহলী করেছে তার চেয়ে অনেক বেশি স্বস্তি দিয়েছে। ষষ্ঠ রাতে ঘটল সেই বিশেষ ঘটনাটা। মেঘদূত ঘুমিয়ে গেছে। আমি সিগারেট ধরানোর উদ্দেশ্যে বাইরে যেতে গিয়ে অন্ধকারে দরজার পাশের বাঁশের সাথে ধাক্কা খেলাম। সাথে সাথে মনে হল কিছু একটা নিচে পড়েছে। তুলে লাইটারের আলোতে দেখলাম একটা ভাঁজ করা কাগজ, লালচে ধরনের। কর্নফুলি পেপার নাকি অনেক দিন থেকে সাদা কাগজের রং পাল্টে গেছে, আমি ধরতে পারছি না। বুক কেটে কাগজটা নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। একটা অজানা অপ্রিয় বার্তা যেন আমার বুকের উপর চেপে বসেছে। আমার মনে হচ্ছে কাগজ খুললেই এক ঝটকায় হুড়মুড় করে সব রহস্য আমার সামনে খুলে যাবে। তারপর সেই রহস্যের ধাক্কা আমি নিতে পারব না। পরক্ষণেই মনে হল কি সব ভাবছি। একটা কাগজই তো, খুবই সাধারণ সাদামাটা একটা কাগজ। আমি ঘরে এসে মেঘদূতের পাশে বসে কাগজটা খুললাম। উত্তেজনায় আমার হাত কাঁপছে। গোটা গোটা অক্ষরে একটা লম্বা ইংরেজি চিঠি। চিঠির শুরু হয়েছে ডিয়ার ইনহেরিট্রেস সম্বোধন দিয়ে। খুব সহজেই বোঝা যাচ্ছে এই চিঠি কোনো মেয়ের উদ্দেশ্যে লেখা। ৩৫ লাইনের এই বিশাল চিঠির মূল বক্তব্য ছিল এরকম: প্রিয় উত্তরাধিকারী, মেঘালয় স্বাগতম। বাকি জীবন তোমাকে এই রাজ্যেই কাটাতে হবে। জেনে রাখো, তুমি এই মেঘালয়ের প্রাণশক্তি, আর একই সাথে এই মেঘালয়ও তোমার প্রাণশক্তি। তবে তুমি একা নও। আমি 7 সিস্টার্সের 7টা রাজ্যে একইভাবে 7 জনকে পাঠাই, যারা চক্রাকারে উত্তরাধিকার সূত্রে এখানেই থেকে যায়। তোমার নিজস্ব কোনো সত্তা নেই। তুমি তোমার পূর্বপুরুষদের অস্তিত্ব মাত্র। সুতরাং তুমি এই মেঘালয়ে বসবাস করবে একা এবং সম্পূর্ণ একা। তোমাকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং ঈশ্বরের। ঘটনাক্রমে তুমি যদি স্থানচ্যুত হও, মৃত্যু অবধারিত। চিঠি শেষ করে আমার হাত পা কাঁপছে। এই চিঠি আমার 5 বছর বয়সী ছোট্ট মেয়েটার উদ্দেশ্যে লেখা। কে এই চিঠিদাতা? ঈশ্বর, অথবা অন্য কোনো শক্তি? মেঘদূত আমার স্পার্ম থেকে সৃষ্টি প্রাণ, তার উপর এক আধিপত্য আমার। এক মুহূর্তের জন্য আমি ভাবতে পারছি না সে ঐত্রীরও মেয়ে। ঐত্রীর শরীরের রক্তে 9 মাস তার অপরিপক্ক হৃৎপিণ্ড রক্তের যোগান পেয়েছে। সে ঐত্রীর উত্তরাধিকার। কিন্তু এই একা নির্জন একটা ঘরে ছোট এই মেয়েটা টিকে থাকতে পারবে? পারবে। ঐত্রীও পেরেছিল। মেঘালয় থেকে নিয়ে গিয়ে আমি ঐত্রীর মতো ওকেও মেরে ফেলতে পারি না। 2 সপ্তাহ শেষ। আমার যাবার দিন আজ। আমি মাঝে মাঝে আসব মেঘদূতকে দেখতে। ওকে বেশ সজীব লাগছে, ঝলমল করছে চোখ জোড়া। আমি চলে যাব শুনে কিঞ্চিত মন খারাপও করেছে। ওকে এখানে একা রেখে যাব শুনে তার খুব একটা ভাবান্তর হয়নি। যেন সে জানত মেঘালয় তার নিয়তি। আমি যাবার সময় একবার পিছনে ফিরে তাকালাম। মেঘদূত তাকিয়ে আছে চোখে জল নিয়ে। দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললাম, তুইও কি কখনো মায়ের মতো প্রেম আর মৃত্যুর মধ্যে মৃত্যু বেছে নিবি?